যেদিন ৮ বছরের মায়াকে ১৬ বছরের আলবির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলবি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুফুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি, বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুফুর বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়া শেষ করে পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাফ মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, নাদি উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবার টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা নিয়ে জার্মানিতে শেয়ারে বিজনেস শুরু করেছে এখন। আজ আলবি 29 বছরের যুবক, দীর্ঘ 11 বছর পর আজ দেশে ফিরেছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরেছে তা নয়, আরও দুটো কারণ আছে। এক, মায়াকে ডিভোর্স দেবে। দুই, নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। আর এই দুটো প্রস্তাব ওর বাবা মা দুজনেই দিয়েছে ওকে। আলবিও মেনে নিয়েছে বাবা মায়ের এই প্রস্তাব। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সবসময়। বাপ চাচার মাথায় কিসের কি ভূত উঠেছিল কে জানে, জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে। সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল ওর বিয়ের কথা শুনে, সেই দিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ! আজ হয়তো ওর সেই প্রথম প্রেম, প্রথম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের 3-4 বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলবি কোথায় রাখবে? আলবির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ 13 বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। 13 বছর পর মায়াকে দেখবে আজ। নিশ্চয়ই এই মেয়ে এখনো আগের মতোই হ্যাংলা পাতলা রোগা পটলা জুলজুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। 2-3 জন চেপে ধরার পর খাবার গেলাতো হতো মায়াকে। গিলতে চাইতো না, উগড়ে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতে গা গুলিয়ে উঠে আলবির। ছি, কি বিচ্ছিরি দেখতে লাগতো তখন মায়াকে। দেখলেই বমি চলে আসতো। খাবার মুখে দিয়ে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাইলে খাবার গিলতো মায়া। পরনের পোশাক একটু সময়ের মধ্যে নোংরা করে ফেলতো। একটু কিছু হলে গলা ছেড়ে কেঁদে কেটে পুরো ভারে মাথায় তুলতো। পানি ফেলেই সেই পানি ফ্লোরে ফেলে লেটা দিয়ে বসে থাকতো পানির উপর। সর্দি লাগতো 2 দিন পর পর। নাক মুখের কি হাল করে যে রাখতো! ছি ছি ছি, এখন এই মেয়ে বোধ হয় আগের মতোই রয়ে গেছে। শরীর জাকি দিয়ে সোজা হয়ে বসে আলবি বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দেবে, তারপরেই আলবি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরে আলবি শান্তি পায়নি। খাচ্ছুন্নি মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের, এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলবির মাথার উপর ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলবির সাথে ওর বাবা আলতাফ মাহমুদ। আলবি বোঝার চেষ্টা করো ওর মাথার মুখের উপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়লো। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতে দেখে ভাঙা ডিম পায়ের নিচে পড়ে আছে, আর ওর পুরো মুখ 7 ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ওর চিৎকার সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলবির সামনের দিকে তাকিয়ে দেখে অতি মাত্রায় সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলবির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল পোশাক, গাল দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলবি বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করবো আমি, একদম আমার মনের মতো। এই মেয়েটা কে দেখতে আমার কল্পনার রাজকন্যা। পাশ থেকে একজন জোরে মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া, কি করলি এটা? কার মাথায় ডিং বাংলি কাঁদি? মায়া বলে, আমি তো বাইয়ের দিকে ছুঁড়েছিলাম। মাঝখানে কোথা থেকে লম্বা ছড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? আলবি হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। এই মেয়েটা মায়া, যাকে ডিভোর্স দেওয়ার জন্য এত দূরে আসলো, আর এসেই তার প্রেমেই পড়লো আবার। কি আশ্চর্য! এই মেয়ে তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওরই দোষ দিচ্ছে।
বাড়ির অনেকেই এখনো আলবিকে চিনতে পারেনি, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এই ছেলেটাকে বাড়িতে এসেছে কেন? আলবি 16 বছর বয়সে বাড়ি ছেড়েছিল, আর 18 বছরে দেশ। তখন ছিল শুকনো সিমসাম গরনের, গালে দাড়ির অস্তিত্বই ছিল না, পর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল পর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন, 6 ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো সাপদাড়ি, সিল্কি চুলগুলি স্টাইলিশভাবে কাটা, উজ্জ্বল ফর্সা গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলবির সাথে এই আলবির কোনো মিল নেই। এতগুলো বছর পর দেখে সহজে না ছেলেটাই স্বাভাবিক, তার মধ্যে আবার ডিম ভেঙে মাথার আর মুখে লিপটে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকমভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কলে কারোর সাথে কথা বলিনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেইল করতো, ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেইল পাওয়ার পর 2টো ফিক পাঠিয়েছিল শুধু। এই কারণে আলতাফ মাহমুদ প্রথম দেখেই ছেলেকে চিনতে পেরে গেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে। আলবির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলবি বাড়িতে আসবে, তাই কেউ বুঝতে পারছে না ছেলেটাকে। ছেলেকে দেখে দৌড়ে এগিয়ে আসেন আলবির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হতে আলবির সামনে হাত দিয়ে বাধা দেয়। স্টপ, ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দেবেন, তার আগে আলবি নিজে দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছিল এত বছর বাইরে থেকে। এখন মনে পড়েছে, ওই লোকটা কে চাচ্চু? মায়ের কথা শুনে পেছন ফিরে তাকায় আলবি। বজ্জাত মেয়ে, নিজের জামাইকেও চেনে না। আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনো যে ব্যগ্র থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাইও নেই। হ্যাঁ, এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ের। ওয়াশরুমে ডেকে ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধ হয়। ওকে তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে, মুখে ঢুকে গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথে বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম, কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না। কি হলো চাচ্চু, বলছো না কেন? লোকটাকে কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, ওটা আলবি। আলবি নামটা শুনতে চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে কাঁধ ঘুরিয়ে তাকে ওয়াশরুমের দিকে। ওটা আলবি ছিল? সেই আলবি যার সাথে 13 বছর আগে ওর বিয়ে হয়েছিল। এটা আলবি? হৃদস্পন্দন বেড়ে যায় বহুগুণ, অস্থির হয় হৃদয়। মায়ের সাথে সাথে বাড়ির বাকি সদস্যরা চমকে উঠেছে আলতাফ মাহমুদের কথা শুনে। আলবি আজ বাড়িতে আসবে? কই, তারা তো কেউ জানতো না। দেশে এসেছে কবে? আজকেই আসলো নাকি আরো আগে এসেছে? মায়ার মা বুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আনবি বাড়িতে আসবে, আগে তো বললে না আলতাফ। আলবির দাদি বলেন, কথা বলছো না কেন আলতাফ? এটা আমাদের আলবি? হ্যাঁ, ও আজ আসবে, সেটা আমি গত রাতে জানতে পেরেছি। তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলে তো দেখতেই পাবে। কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? বড় ভাই যা বলেছিল তার জন্য। এতগুলো বছর এত বুঝিও দেশে আনা গেল না, আর এই কথা শোনার সাথে সাথেই চলে এলো। ভালোই হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। দাদির কথা শুনে মায়ের শুকনো মুখ আরো শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলবিকে ওকে ডিভোর্স দেওয়ার জন্য এতগুলো বছর পর ফিরে এসেছে? সেটাই হবে হয়তো। 3 দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছু নিয়েই আলোচনা হয়েছিল। মায়া আলবিনা, বাবা মায়ের 3য় সন্তান। বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ, বাবা আহনাফ মাহমুদ, মা মেহবুবা মেহের। আলবি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট একটা বোন ছিল তার। 4 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে।
বাবা আলতাফ মাহমুদ, মা উশি রহমান। মায়ার বাবা আহমদ মাহমুদ বাড়ির বড় ছেলে। মেজো মায়ার ফুফু আঞ্জারা আর ছোট আলবির বাবা আলতাফ মাহমুদ। মায়ার দাদারা মারা গেছে অনেক বছর আগে। বাড়ির আর ব্যবসা দুই ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর আলবি, তারপর মাহিদ আর সবার ছোট মায়া। মায়া অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, বয়স 21। ছোট ভাইয়ের পেছনে ডেম নিয়ে ধাওয়া করছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল। আর ছুঁড়ে দিতে হঠাৎ আলবির সামনে চলে আসে আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলবি। পুরো ড্রয়িং রুম জুড়ে ফিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলবির পায়ের শব্দ পেয়ে সেদিকে তাকায় সবাই। কালো প্যান্ট পরনে, উদামকা শার্ট খুলে ওয়াশরুমে রেখেই চলে এসেছে। হাত মুখখানা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধ হয়। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদাম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম গায়ে চলে এসেছে। বিদেশে থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধ হয়। এমনিতেও এই ছেলে জন্ম থেকেই নির্লজ্জ প্রো ম্যাক্স। এর লজ্জা শরম কোনোদিন ছিল না, আর এখনও হয়নি বোধ হয়। আলবির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলবি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বলেন, তোমার আগের রুমে। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলবি। মায়াকে ক্রস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মাইয়া, আসার সাথে সাথেই দিলি আমায় মাথায় ডিম বাইঙ্গে, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়াইয়া। চোখ দুটো বড় বড় করে আলবির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এ ভাষায় কথা বলছে। ততক্ষণে আলবি সিঁড়ির উপর উঠে গেছে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলবি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় 13 বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারদিকে নজর বুলাতে বুলাতে চোখ যায় বেডের পাশে দেয়ালের দিকে। চোখ দুটো ছানা বড়া হয়ে যায় দেয়ালে টাঙানো ফটোগুলো দেখে। সেই 14, 15, 16 বছর বয়সের ফটোগুলো এখনো দেয়ালে টাঙানো রয়েছে। এই ফটোগুলোকে বাড়ির সবাই এখনো দেখে। শরীর জাঁকি দিয়ে উঠে আলবির। কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন। দেখতে একদম মদন মদন লাগছে এখন। এমন আজব স্টাইলগুলো কে শিখিয়েছিল ওকে? ওর স্কুল ফ্রেন্ডগুলো। সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেওয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরে ফটোটার দিকে তাকিয়ে থাকে। এটা ওর ফটো, এমন দেখতে ছিল আগে। ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারত। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলে ড্রয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন। আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। মায়াকে কল্পনা করে। আগের মায়ের সাথে এই মায়ের আকাশ পাতাল ফারাক। আগের মায়া ছিল হ্যাংলা, পাতলা, চিকন, পরিষ্কার পরিপাটি হয়ে থাকতোই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখতো। চুল ব্রাশ করে বেঁধে দিলে সাথে সাথেই খুলে এলোমেলো করে ফেলতো। খাবার খাওয়ার সময় যা অবস্থা করতো নিজের বলার মতো না। আর এখন গোলুমলু গায়ের গড়ন যেমনটা আলবির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা, সিল্কি, শাইনি, একদম পরিপাটি গেটআপ। দুধ আলতা গায়ের রং জন্ম থেকে অনেক বড় হয়ে গেছে এখন। আলবি তো ভেবেছিল এখন বোধ হয় ছোটই রয়ে গেছে। আলবি নিজের জীবনসঙ্গীকে যেমন কল্পনা করতো মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে উঠে আলবি। আহা, ওর বউটা কি কিউট, মায়াবতী আর সুন্দরী। ইস, কেন যে এতগুলো বছর বাড়ির সকলের কথা শুনে মায়াকে একটা বার দেখেনি? কেন যে একটা বার দেশে আসেনি? যদি আসতো, দেখতো, তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না।
2-3 বাচ্চার বাপ হয়ে যেত এতদিনে। আফসোস, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরল বিদেশ থেকে, অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি, আর না বাড়ির কারোর জন্য কিছু এনেছে। শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে। রাগে অভিমানে কারোর জন্য কিছুই আনেনি। কোনো সমস্যা নেই, বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেবে। সুটকেস থেকে টুথব্রাশ, পেস্ট, শ্যাম্পু, শাওয়ার বের করে তাড়াহুড়ো করে ওয়াশরুমে প্রবেশ করে, ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয় তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কিভাবে বলবে আমি মায়ার সাথেই সংসার করব? মিলে বাবাকে যা যা বলেছিল, তারপর এই কথা বলা ওর পক্ষে অসম্ভব। এখন পড়লো মহা টেনশনে, কি করবে, কিভাবে বলবে। শুধু একবার কেউ যদি বলে আলবি আর একবার ভেবে দেখো, মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করে একটু। বিয়ে তো ছেলে খেলায় নয়, বিয়ে একবারই হয়। সাথে সাথেই রাজি হয়ে যাবে আলবি, নিশ্চয়ই এমন কিছুই বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে শুরু করে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে সবাই। মায়া নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় বাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাফ মাহমুদ। আলভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছেন। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর, থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি। সোফার দিকে এগিয়ে আসতে আসতে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলবির দিকে তাকায়। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলবির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনের 3/4 প্যান্ট, চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বোধ হয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে। চুলগুলোও ভালোভাবে মুছেনি। হাতে গলার দিকে পানি ফোঁটা এখনও বিদ্যমান। আলবি সোফায় বসে থাকা সকলের দিকে নজর ভুলায়। ওর বউটা কই? বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। তখন তো ভালোভাবে দেখতে পারেনি। এখানে তো নেই, কি আর করার। হেঁটে মায়ের পাশে এসে বসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? ঐশ্বর রহমান টলমলে চোখে ছেলের মুখের দিকে তাকান। তার 16 বছরের কিশোর ছেলে আজ 29 বছরের পরিপূর্ণ পুরুষ। কয়েক মাস পর 30 বছর পূর্ণ হবে। লাস্ট 11 বছর আগের সামনে থেকে দেখছিল, শুয়েছিল যখন জার্মানি চলে গেল। টুক করে তার 2 চোখ পেয়ে গড়িয়ে পড়ে পানি। মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? আমি চলে এসেছি তো। সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য। আর কষ্ট দেব না তোমাদের কাউকে। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। পুরনো সব কথা বাদ, এখন বলো কেমন আছো? ভালো। ভীষণ মিস করেছো আমাকে, তাই না? তুমি আমার একমাত্র সন্তান। তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয়? দুহাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। তারপর অপরাধীর ন্যায় বলে, আমি ভীষণ সরি আম্মু। মাকে ছেড়ে পাশে ঘুরে বসে দাদিকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো দাদু? দাদি আলবিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে, ছাড়, তুই ধরবি না আমাকে, ছুবি না তুই। তোর দাদু মরে গেছে অনেক আগেই, আমি তোর দাদু নই। এত রাগ, এত অভিমান, যাই বলো দাদু, তোমাকে কিন্তু আগের চেয়ে এখনো বেশি সুন্দর দেখা যায়। একটাও কালো চুল নেই, সব দেখি লাল। এই লাল চুলে কিন্তু তোমাকে আরো মারাত্মক সুন্দরী লাগছে। শর্তর মিষ্টি মিষ্টি কথায় আমি বলছি না। বিদেশিদের গিয়ে তোর এই বাণী শোনা, ওরা গলে যাবে। রাগ করেছো কেন? আমার দিকে তাকাও একটু। বলছি না আমাকে ছাড়তে? সর আমার কাছ থেকে। এই যে ছেড়ে দিচ্ছি, পরে কিন্তু ডাকলেও আর ধরব না। ধরতে হবে না, ছাড় তুই। আলবি দাদিকে ছেড়ে দেয়। বুড়ি তো ভীষণ ক্ষেপে আছে ওর উপর। ধরার সাথে সাথে চাত করে উঠেছে। লাঠি দিয়ে যে মারেনি এটাই অনেক। মার দাদির মাঝখান থেকে ওঠে, শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে। শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে? আগের মতো বড় আম্মু বলবে নাকি শাশুড়ি মা বলবে? যাই হোক, বলতে তো হবে একটা। গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে, কেমন আছো বড় মা? ভালো। তুমি কেমন আছো? ভালো।
আর কি বলবে, বলার মতো আর কিচ্ছু খুঁজে পাচ্ছে না। এদিক সেদিক নজর বুলে আলতাফ মাহমুদ বলেন, কাউকে খুঁজছ? বাবার কথা শুনে সেদিকে তাকায়। বাড়ির আর সবাই কোথায়? ভাইয়া আর মাহির আসছে অফিস থেকে। সোফায় বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে, উনি কে? ওনাকে তো চিনলাম না। সবাই সেদিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, ও সঞ্জিদা, মাহিরের ওয়াইফ। ভাইয়া বিয়ে করেছে? অবাক হয়ে বলে কথাগুলো। আলতাফ মাহমুদ বলেন, শুধু বিয়ে করেনি, 3 বছরের একটা মেয়েও আছে। ছোট ভাই মাহিদের দিকে তাকায় আলবি। মাহিদের কোলে একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফেল ফেল করে তাকিয়ে আছে ওর দিকে। হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটা কি, ওদের বাড়িতে কেন এসেছে। হাত দিয়ে দেখিয়ে বলে, ও ভাইয়ার মেয়ে। হ্যাঁ। আলবি 2 হাত বাড়িয়ে ডাকে, মামুনি আমার কাছে আসো। বাচ্চাটা আসে না, বরং চাচ্চুকে আঁকড়ে ধরে। আলবি আবার ডাকে, মামুনি চাচ্চুর কাছে আসো। মাহিদ বাতিজিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, উনি তোমার বড় চাচ্চু। ওই যে বিদেশে থাকে না তোমার বড় চাচ্চু, সেই উনি। যাও চাচ্চুর কাছে যাও। গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা। আলবি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, বাতিজিকে কোলে তুলে নিয়ে আগে আদর করে। তুলতুলে নরম তুলোর মতো ছোট দেহখানা, গাল দুটো যেন শিমুল তোলা। ওর স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ার শরীরেও এমন নরম তুলতুলে ছিল। এখনো কি এমন নরম তুলতুলে আছে, নাকি শক্ত হয়ে গেছে? ছুলেই বুঝতে পারবে। নাম কি তোমার আম্মু? মান্তাসা। মান্তাসা? তোমার মতো তোমার নামও সুন্দর। মান্তাসা খুশি হয়ে হেসে ওঠে। কেউ ওকে সুন্দরী বললে ভীষণ খুশি হয়। কেমন আছেন ভাবি? ভালো, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। হেঁটে মাহিদের পাশে গিয়ে বসে, তুই কেমন আছিস? এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছি। ভালো আছি। এতগুলো বছর পেরিয়ে গেছে, বড় হব না? পড়াশোনা কেমন চলছে? ভালোই। কোন ইয়ার? ফাইনাল। সবাই আলবিকে দেখে ভীষণ অবাকই হচ্ছে। আলবি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেনি। সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও বোধহয় উত্তর দেবে না এই ছেলে। এখন তো দেখা যাচ্ছে নিজেই একবারই হেসে হেসে কথা বলছে। মতলব কি এই ছেলের? এত খুশি হয়ে আছে কেন? মেহবুবা মেহের বলেন, আলবি নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার, খাবার খেয়ে নাও, তারপর সকলের সাথে কথা বলবে। ঐশী চলো। বরং জায়ের সাথে সোফা ছেড়ে উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে যান ঐশী রহমান। পেছন পেছন যায় আলবি। ওর কেমন যেন আনন্দ হচ্ছে, ভীষণ খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা, আফসোস বউটার দেখা পেল না, তবুও খুশি খুশি লাগছে। চেয়ার টেনে বসে আলবি। মা শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার ভেড়ে দেয়। এটা ওটা প্লেটে তুলে দেয় একটু পর পর। কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে আলবি। এতগুলো বছর পর মা চাষির হাতের রান্না অমৃতের মতো লাগছে। যত যাই হোক, এতগুলো বছর প্রত্যেকবার খাবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে। তোমরাও খাও। খাবো, তুমি খেয়ে নাও আগে। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচ্চু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসেছে। এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? হঠাৎ এমন হয় হকচকিয়ে যায় মাহির। এভাবে এসে জাপটে ধরবে কল্পনাও করেনি। গম্ভীর স্বরে বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। বাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায়। কেমন আছো চাচ্চু? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। আলতাফ মাহমুদ বলেন, সবাই এখানে উপস্থিত আছে, যার জন্য তুমি দেশে এসেছ, সেটা করে মায়াকে মুক্তি দাও, নিজেও মুক্তি হও। আচ্ছা, ডাকো মায়াকে। সবাই আলবির মুখের দিকে তাকিয়ে রইল। আলবির ঠোঁটের কোণে হাসি বিদ্যমান রয়েছে। এত খুশি, রাগ উঠে মাহিরের। ইচ্ছে করছে লাঠি দুটো লাগিয়ে দিতে। মায়া ড্রয়িং রুমে আয়। গলা ছেড়ে ডাকেন আলতাফ মাহমুদ। সাথে সাথে একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে। মান্তাসা মেয়েটাকে দেখিয়ে বলে, দাদাভাই, মায়া আন্টি চলে এসেছে। মান্তাসার কথা শুনে গাড় ঘুরিয়ে তাকায় আলবি। কোথায় মায়া? এটা তো অন্য একটা মেয়ে। মান্তাসার দিকে তাকিয়ে বলে, কোথায় তোমার মায়া আন্টি? মান্তাসা হাত
দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয়। মেহবুবা মেহের বলেন, মায়া তোমাকে যা করতে বলেছিলাম করেছো? মায়া মাথা নাড়ায়। পট করে ডান হাতটা তুলে বুকের বাঁ পাশে খপ করে চেপে ধরে আলবি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা মায়া? তাহলে ওটা কোন মায়া ছিল? ওই মায়ার চুলগুলো সেই ছোট মায়ের চুলের মতো উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে, গায়ের রং শ্যামবর্ণ। ছোট মায়ার মতোই দুই হাতে মাটি আটকে রয়েছে। এটা ওর বউ? তাহলে কাকে দেখে ক্রাশ খেলো? কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো? ওর ক্রাশটা এখন বাসা পরিণত হলো দেখা যায়। ওর পশা বউটা এমন শ্যামবর্ণ হলো কীভাবে? চেহারা এখন হার্ট অ্যাটাক মরেই যাবে। কেউ বাঁচাও, এই তো মায়া চলে এসেছে। মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলবি। এই তো সেই মায়া যাকে প্রথম দেখে ক্রাশ খেলো। এই মায়া, ওই মায়া, দুই মায়া কোথা থেকে আসলো বাড়িতে? আলবি মায়ের দিকে তাকিয়ে বলে, এটা কে? ওটা কে? ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাফ মাহমুদ। মায়া কেউ চিনতে পারছে না? ঐশী রহমান বলেন, এই মায়া আমাদের বাড়ির কাজের মেয়ে, আর এই মায়া এই বাড়ির মেয়ে। বুক থেকে হাত সরিয়ে পোষ করে শ্বাস ছাড়ে আলবি। বাঁচা গেল। যাই হোক, অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি, নিজের বউকে নিজের বউ মনে করেছে। মায়াকে টেনে আলবির সামনে দাঁড় করান আলতাফ মাহমুদ। মায়া একবারও আলবির মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। আলবি তাকিয়ে থাকে মায়ের দিকে। ওর ছোটবেলার সুন্দরী কিউট বউটা একটু জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো। থাক, এতগুলো মানুষের সামনে ধরা যাবে না। সবাই উপস্থিত আছে এখন, যা করার দ্রুত করো। আলবি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি। যা বলার তা আমি আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন। ঘুমে দিন দুনিয়া চোখে দেখছি না। কথা বলার শক্তিও অবশিষ্ট নেই আমার। এতক্ষণ ধরে বক বক করছো, আর 3টা বাক্য উচ্চারণ করার শক্তি নেই? 10 সেকেন্ড সময় লাগবে না বলতে, তাড়াতাড়ি বলো। বলতে পারবো না আমি এখন ঘুমাবো সারা দুপুর, বিকেল আর রাতে কেউ ডিস্টার্ব করবে না আমাকে। গুড নাইট গাইস, আগামীকাল সকালে দেখা হচ্ছে আবার, টাটা বাই বলে হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। বিস্ময়ে বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে এই ছেলের? বর দুপুরবেলা বলছে গুড নাইট, যার জন্য এত দূর আসলো, তা না করেন যাচ্ছ ঘুমানোর জন্য? ভাইয়া, এখন তো রাত না, এখন দুপুর। পুরোপুরি না ঘুরে শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় আলবি। ছোট ভাইয়ের দিকে চোখ রেখে বলে, আমি যখন ঘুমাবো তখনই নাইট, সেটা হোক সকাল, দুপুর, বিকেল বা রাত। সবাইকে আবারও গুড নাইট বলে সকলের দিকে নজর বুলায়। মায়া এখনো নিচের দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। সকলের চোখ মুখ গম্ভীর, থমথমে শুকনো। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, আলবি পরের কথা না শুনে দ্রুত সেবে উপরে উঠে যায়। এখানে আর কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে ওর মুখ দিয়ে জোর করে তালাক শব্দ বের করে ছাড়বে ওর বাপ। সকলে চোখ মুখ দেখে বুঝতে পারছে এরকম হয়ে থাকার কারণ। সবাই যে ওর উপর কিছুটা রেগে আছে সেটাও বুঝতে পারছে। মায়া পর্ষা সুন্দরী দেখে যে আলবি ওর প্রেমে পড়েছে এমন নয়। আলবির বরাবর গোছানো পরিপাটি মেয়ে পছন্দ, যে সবসময় নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে পরিপাটি করে রাখবে। তার চুল এলোমেলো হয়ে থাকবে না, পরনের পোশাক চকচকে থাকবে, ধুলো মালি ময়লাত লাগবে না। হোক সে সম্বর্ণের কালো বা ফর্সা, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখলে কালো মেয়েকেও সুন্দর লাগে। আর মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো ফাঁকের বাসা বানিয়ে পরনের পোশাকে ধুলো বালি মাটি লাগিয়ে রাখলে সুন্দরী ফর্সা মেয়েকেও ভালো লাগে না। কাজের মেয়ে মায়াকে দেখার পর আলবির ছোট মায়ার কথা স্মরণ হয়েছিল। ছোট মায়াও ঠিক এরকম মায়ার বেশ দূরেই থাকতো, হাতে পায়ে গায়ে মাটি ভালি, মাথার চুল উস্কো খুস্কো এলোমেলো কাকের বাসার মতন। তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এটা সেই ছোট মায়া। ওর আগের অভ্যাস চেঞ্জ হয়নি, এখনো বোধহয় বাড়ির বাইরে বাগানে রোদে মাটিতে বসে থাকে। রোদি পুড়ে কালো হয়ে গেছে এমন একজন অগোছালো মানুষের সাথে আলবি মানিয়ে চলতে পারবে না। ওর বউকে ওর মতোই গোছানো পরিপাটি হতে হবে। পশা না হলে চলবে, শ্যামবর্ণের বা কালো হলেও সমস্যা নেই। নিজের রুমে এসে দরজা লক করে
এসি অন করে খাটে শুয়ে পড়ে। উপুর হয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে পরিপাটি মায়া। ওর কল্পনায় ছিল না মায়া এত পরিবর্তন হয়ে গেছে। আগের মায়া ছিল ওর সবচেয়ে বেশি অপছন্দের। মায়ের জন্মের পর বেশ খুশিই হয়েছিল দ্বিতীয় বোন হওয়ায়। সেভাবে কোলে নিতে না পারলেও আদর করত, ভালোবাসত। মায়া আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ওর অপছন্দ হয়ে উঠতে থাকে। আলভিন যেসব বিষয় অপছন্দ করত সেসব গুণ মায়ের মধ্যে ছিল। আলভির পুরো উল্টো ছিল মায়া। অল্পতেই ব্যয় ব্যয় করে কান্না করার স্বভাব হয়ে গিয়েছিল। কেউ ভালো কথা বললেও কেঁদে উঠত। বলাই যেত না কিছু, বললেই চালু হয়ে যেত ভাঙা ক্যাসেট। তখন খুব বেশি বিরক্ত হতো আলবি। ওর ইচ্ছে করতো মায়ের মুখে কস্টেপ লাগিয়ে দিতে। এলোমেলো চুলগুলো দেখে ইচ্ছে করতো মেরে ধরে চুলগুলো বেঁধে দিতে। কোলে নিলে কোলে উঠে থাকতে চাইতো না। কেঁদে কুদে তখনই কোল থেকে নেমে যেত। পরিষ্কার পরিপাটি করে দিলে সাথে সাথেই পোশাক নোংরা করে গা নোংরা করে ফেলতো। চুলগুলো সুন্দর করে বেঁধে দিলে সাথে সাথেই এলোমেলো করে কাকের বাসা বানিয়ে ফেলতো। খাবার খেতে চাইতো না একেবারে। দুজন ধরে রাখতো, একজন খাওয়াতো, তাও কি খায়, কান্না করে বাড়ি মাথায় তুলতো খেতে বসে। খেতে খেতে মুখ হাত নষ্ট করে ফেলতো। হাতের নাগালে পানি ফেলেই ফ্লোরে ঢেলে পানির উপর শুয়ে পড়তো, নয়তো বসে পড়তো। 4 বছর বয়স হয়ে যাওয়ার পরেও প্যান্ট ভর্তি করে প্রস্রাব করে দিত যেখানে সেখানে। তাই বড় হয়ে যাওয়ার পরেও ডাইপার পরিয়ে রাখতো। সর্দি সারতেই চাইতো না। কোনোভাবেই এই মেয়েকে কন্ট্রোল করা যেত না। বাড়ির দরজা খোলা ফেলেই ধরে বাইরে গিয়ে মাটি খুবলে খুবলে তুলে খেয়ে ফেলতো, সারা গায়ে মাখাতো। এই সব দেখে আলবির বমি চলে আসতো। দিন যেতে থাকে আর মায়ার এই সব বাড়তেই থাকে। ন্যাকামি, আহ্লাদ আর জেদ হয় সঙ্গী। আলবির কাছে ধীরে ধীরে মায়া অসহ্য হয়ে ওঠে। মায়ার তখন 4 বছর বয়স, আলবি 12 বছর বয়সে। শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুম প্রবেশ করে আলবি। একটু পরে খেলতে খেলতে ওর রুমে আসে মায়া। রুমে আলবিকে না দেখে খাটে উঠে যায়। কতক্ষণ লাফালাফি জাফাজাফি করে হঠাৎ ওয়াশরুমে চাপ দেয়। খাটে দাঁড়িয়ে থেকে জোর জোর ওর মাকে ডাকতে শুরু করে। মেহবুবা মেয়ের নিচে থাকায় মায়ের ডাক শুনতে পান না। মায়া নিজেই কোনো রকম ডাইপার খুলে ফেলে। খাট থেকে নামতে নামতে কাজ সেরে ফেলে। খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরে দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলবি। রুমের চারিদিকে নজর বুলিয়ে দেখে মায়া চলে গেছে। মাথাটা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন ঘটিয়েই যায়। আজকে কিছু করেনি। স্টাডি টেবিল ঠিকঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের দিকে এগিয়ে আসে। টাওয়ালটা ফাঁসে রেখে দফাস করে খাটে পড়ে চিত হয়ে শোয়ার সাথে সাথে আবার লাফিয়ে উঠে দাঁড়ায়। বিছানার উপর তাকিয়ে দেখে মায়া তো পায়খানা করিয়ে দিয়েছে খাটের উপর। হলুদ আর লাল বিছানার চাদর হওয়ার কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটতো না। ওর পিঠ আর মাথা চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল। 1 ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরও কয়েকবার বমি করে দেয় ঘৃণায়। গা না মুছে ভেজে প্যান্ট চেঞ্জ না করে ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়েছে। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে এসে সিঁড়ির কাছে। সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে, মায়া কোথায়? কেন? মায়া আবার কি করেছে? ও কোথায়? ওকে আজকে আমি মেরেই ফেলবো। ওকে নিষেধ করা সত্ত্বেও কেন বারবার আমার রুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে? আমার বিছানাকে কি টয়লেট মনে হয়? আমার বিছানায় পায়খানা করে দিয়েছে, আমি না দেখে সেই পায়খানার উপর শুয়ে পড়েছিলাম। আলবির কথা শুনে খিলখিল করে হেসে ওঠে মাহিদ। আলবির রাগ আরও বেড়ে যায়। হাসছিস কেন? ধরে কিন্তু আছাড় মারবো তোকে। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ওসির রহমান আলবিকে বাইরে রেখে ওর রুমে প্রবেশ করেন। দেখেন বিছানার মায়ার ফটি চ্যাপ্টা হয়ে ছড়িয়ে রয়েছে। ডাইপার ফ্লোরে পড়ে রয়েছে। মায়ার কাণ্ড দেখে হাসবেন নাকি ছেলের দুঃখ দেখে কষ্ট পাবেন বুঝলেন না। চাদর তুলে নতুন চাদর বিছিয়ে দেন। রুম স্প্রে দিয়ে রুম থেকে বেরিয়ে আসেন চাদর আর ডাইপার হাতে নিয়ে।
আলবি রুমে এসে পুরো রুমে পারফিউম স্প্রে করে নেয়। আবার সেদিন থেকে মায়াকে একেবারেই দেখতে পারে না আলবি, চোখের সামনে সহ্যই করতে পারে না, দেখলেই রাগে শরীর রিরি করে। সেদিন সন্ধ্যায় সেলুনে গিয়ে মাথা টাক করে এসেছিল, ওই চুল নিয়ে থাকতেই ঘৃণা হচ্ছিল, বারবার বমি আসছিল। এমনিতেই মায়াকে পছন্দ করতো না, সেদিন থেকে যেন ওর শত্রুও হয়ে যায়। এভাবেই দিন গড়িয়ে যেতে থাকে। মায়া বড় হওয়ার সাথে সাথে আরও একরোখা জিদি হয়ে ওঠে। এই মেয়েকে কেউ পরিষ্কার পরিপাটি করে রাখতে পারে না। বাড়ির প্রথম মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই মায়াকে বকতো না কেউ, সেভাবে জোরে ধমক দিয়ে কথাও বলতো না কখনো। সকলের আদরে ছিল, তাই তো আরও লাইফে তো কিন্ডার গার্ডেনে ভর্তি করানো হয় মেহবুবা মেহের, নয়তো ঐশী রহমান মায়াকে কিন্ডার গার্ডেনে নিয়ে যেতেন, আবার নিয়ে আসতেন। তখন মায়া 6 বছর বয়স। স্কুল ছুটির পর আলবি ওর স্কুল ফ্রেন্ডদের নিজের বাড়িতে নিয়ে আসে। মায়া তখন বাড়ির ভিতর থেকে বেরিয়ে বাইরে ঘাসের ওপর লেটা দিয়ে বসে আছে। ঘাসের নিচে পড়ে থাকা চুলগুলো এলোমেলো, চোখ মুখ ঢেকে ফেলেছে, প্রায় গায়ের জামায় মাটি লাগিয়ে নষ্ট করে ফেলেছে, মুখে মাটি, হাতেও মাটি। এই মেয়ে বোধ হয় মাত্রই মাটি খেয়েছে। দেখে মনে হচ্ছে রাস্তার কোনো পথ শিশু বসে আছে। আলবিকে দেখেই ডেকে ওঠে, ভাইয়া। পাশ থেকে আলবির একটা ফ্রেন্ড বলে, আলবি, ও তোদের বাড়ির বুয়ার মেয়ে, দেখতে কিন্তু সুন্দর আছে, শুধু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে অনেক সুন্দর দেখা যাবে। আলবি কটমট করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মায়ের দিকে দৃষ্টি রেখে রাগী স্বরে বলো, ও বুয়ার মেয়ে না, ও নিজেই এই বাড়ির বুয়া প্লাস মালি। এখন ভেতরে চল। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ভেতরের দিকে এগিয়ে যায় আলবি। পেছন পেছন ওর ফ্রেন্ডরাও এগিয়ে যায়। ভার কয়েক পেছন ফিরে মায়ের দিকে তাকায়। এত ছোট মেয়ে, এই বাড়ির বুয়া প্লাস মালি, কাজ করে কিভাবে? আলবি নিশ্চয়ই ওদের সাথে মজা করছে। মায়াকে খাটে পড়তে বসিয়ে রেখে মেহবুবা মেহের ওয়াশরুমে গিয়েছেন। এই সুযোগে মায়া চুপি চুপি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছে। ঐশী রহমান ভাবছেন মায়া তো ওর মায়ের সাথেই রয়েছে, তাই তিনি বুয়ার সাথে রান্না করছেন। আলবি ড্রয়িং রুমে এসে দেখে মেহবুবা মেহের মায়াকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে নিচে নামছেন। পেতনি বাইরে গিয়ে মাটি খাচ্ছে। আলবির কথা শুনে মেহবুবা মেহের তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসেন। আলবির কথা, মায়া মেয়ে মানুষ, ও থাকবে শান্ত সৃষ্ট প্রকৃতির। মেয়ে মানুষ মানে সেজেগুজে পরিপাটি হয়ে থাকবে, দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে। ও কেন এরকম ফাগুলের বেশ ধরে থাকবে? শাকচুন্নি পেতনির মতো হয়ে থাকবে। পরিষ্কার করে পরিপাটি করে দিলে ফুতুলের মতো দেখা যায়। সেই মেয়ে দূরে থাকে ফেতনির রূপ। এরকম দেখলে কার না রাগ উঠবে। আলবির মাঝে মধ্যে ইচ্ছে করে মায়াকে ধরে ইচ্ছে মতো মারতে, তারপর ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে দিতে, চুলগুলো শক্ত করে বেঁধে দিতে, যেন জীবনে আর খুলতে না পারে। মায়াকে পরিপাটি করে রাখলে ওর দিক থেকে চোখ পেরানো যায় না। তখন দেখে মনে হয় কোনো রাজ্যের রাজকন্যা, কিন্তু 2 মিনিটে রাজকন্যা থেকেও হয়ে যায় রাস্তাকন্যা। আলবি বরাবর গোছানো পরিপাটি একজন ছেলে, এলোমেলো কোনো কিছুই 2 চোখে দেখতে পারে না। ও যখন রাস্তায় বের হয় তখন এলোমেলো চুলওয়ালা কোনো মানুষ দেখলেই ওর হাত ফিন করত চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য। নিজে যেমন সব সময় তেমন মানুষ অপছন্দ করত। মায়ের বয়স 7 পেরিয়ে 8 হয়। আগের মতো এখন আর ড্রেস নোংরা করে না, পানিতেও বসে থাকে না বেশি, তবে চুলগুলো এখন আগের মতো করেই রাখে। সেই সাথে বিছানা অবসালো। ক্লাস 10-এ ওঠার পরে সুন্দরী গোছানো পরিপাটি স্টাইলিশ ক্লাসমেট মিলার সাথে প্রণয়ে জড়িয়েছিল আলবি। মিলার স্বভাব একদম আলবির মতোই ছিল। একদিন বিকেলে মিলার সাথে ঘোরাঘুরি শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আলবি। বাড়িতে এসে দেখে ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আছে, সাথে ওর ফুফা আর ফুফাতো ভাই বোন। আলবির কোনো কথা কেউ শুনে না। ওই দিনই জোর করে মায়ার সাথে বিয়ে দিয়ে দেয় ওকে। বেচারা ব্যাগটা রাখার জন্য রুম অবধি যেতে পারেনি। যখন জানতে পারে প্রেম করে বলে এইভাবে বিয়ে দিয়েছে মায়ের সাথে, তখন রাগে ক্ষোভে রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নেয়। আর এক রাতও থাকবে না এই বাড়িতে। মায়াকে বউ হিসেবে মানে না। অমন সুন্দরী গার্লফ্রেন্ড রেখে এমন অপছন্দর পেতনিকে কে বিয়ে করতে চায়? ব্যাগ হাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ওর হাতে ব্যাগ দেখে কারণ জানতে চাইলে চিৎকার চেঁচামেচি শুরু করে।
কোনোভাবেই থাকবে না এই বাড়িতে। এমন সিন ক্রিয়েট করে যা বলার বাইরে। বাড়ি থেকে বেরিয়ে যাবে, জীবনে এই বাড়ি আসবে না। ওর অবস্থা দেখে ওর ফুফু ওকে নিজের বাড়িতে নিয়ে যায়। কয়েকদিন পার হলে ঠিক হয়ে যাবে এটাই ভাবে সবাই, কিন্তু কিছুই ঠিক হয় না। আলবির রাগ যে দিন দিন বাড়তে থাকে। সারা জীবন বউ ছাড়া থাকবে, তবুও অমন মায়ের সাথে থাকবে না। যাকে দুই চোখে দেখতে পারে না, যাকে সহ্যই হয় না, তার সাথে কিভাবে থাকবে? তখন ওই ছোট মাথায় এত কিছু ধরতো না। জেদ চেপে থাকতে থাকতে এতগুলো বছর পার করেছে। মায়াকে নিয়ে কখনো ভাবতেই চায়নি, ভাবেও নি। আর এখন বাবার মিল পাওয়ার পর শর্ত দিয়ে এসেছে দেশে। ওর ভাবনা ছিল মায়া এখনো আগের মতোই রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি ওর। আগের মতোই চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখে। মায়া সকলের সামনে থেকে সরে ডাইনিং রুমে চলে যায় খাবার খাওয়ার জন্য। মাহির রেগে নিজের রুমের দিকে চলে যায়। আলবি পেয়েছেটা কি? ওর বোনকে নিয়ে খেলবে? এতগুলো বছর কষ্ট দিয়ে শান্তি হয়নি? আরও দেওয়া বাকি না আছে নাকি? আনাফ মাহমুদ ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। আলবি মেইলে যা যা বলেছিলে, এখন তো তার কিছুই করছে না। কেমন গা ছাড়া ভাব নিয়ে চলছে এখন। তিনি কোনো কথা বাড়ান না। ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমে চলে যান। আলবি নিজের মাথা আর মুখে ডিম পরিষ্কার করে যখন ফ্রেশ হওয়ার জন্য রুমে চলে যায়, তখন মায়া নিজেও রুমে চলে যায়। আলবির দাদি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, আলবিকে কোনোভাবে বুঝিয়ে সুজিয়ে মায়ের সাথে সংসার করানো যায় না? এখন তো মায়া বড় হয়ে গেছে, আলবিকে বুঝিয়ে বলে নিশ্চয়ই বুঝবে। ঐশী রহমান বলেন, মা ঠিক বলেছে, বিয়ে তো কোনো ছেলে খেলা নয় যে একবার বিয়ে করলাম আবার তালাক দিয়ে দিলাম। আলবি এখন আমাদের সামনে আছে, সবাই বুঝিয়ে বলে নিশ্চয়ই বুঝবে। কোনো লাভ নেই, তোমাকে আমি শুধু এটাই বলেছিলাম আলবি বাড়িতে আসবে মায়াকে তালাক দেওয়ার জন্য, আর যদি মেয়ে পছন্দ হয় তাহলেই বিয়ে করবে। আলবি যে শর্তগুলো দিয়েছে সেসব তোমাকে বলিনি আমি। ও আমাকে ওয়াদা করিয়েছে ও দেশে আসার পর ওকে মায়ের সাথে সংসার করার জন্য ফোর্স করতে পারবো না। ওকে বলতেও পারবো না একটাবার ভেবে দেখতে। ওকে বোঝানো যাবে না মায়ের সাথে সংসার করার জন্য। ও বাড়িতে আসার সাথে সাথে মায়াকে তালাক দেবে, আমরা কেউ কিছু বলতে পারবো না। যদি বলি তাহলে ও দেশে আসবেই না। তাই আমাকে ওয়াদা করিয়েছে ওকে আর কিছু বলার নেই। ও মায়াকে তালাক দিয়ে মুক্ত করে দিক, নিজেও মুক্ত হোক। মায়ার জন্য আমি ওর চেয়ে 1000 গুণ ভালো ছেলে খুঁজে বের করব। পেয়েও গেছি একজন, তারা নিজে থেকেই আমার সাথে যোগাযোগ করছে। ছেলে ইংল্যান্ড থাকে, ওখানে নিজস্ব বিজনেস আছে। দেখতে আলবির চেয়ে বেশি সুদর্শন। খোঁজখবর নিয়ে জেনেছি ছেলেটা খুবই ভালো। ছেলেটা মায়াকে বিয়ে করতে রাজি। মায়ের আগের বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আলবি মায়াকে তালাক দিলেই ওর ছেলের সাথে মায়ের বিয়ে ফাইনাল করব আমি নিজের হাতে। মায়ের জীবনটা দুর্বিষহ করেছিলাম, এখন নিজের হাতেই গুছিয়ে দেব আবার। ঘুম ভাঙে আলবির। দুদিন ঘুমাতে না পারায় রাতে বিভোর হয়ে ঘুমিয়েছিল। এখন খিদে পেটটা ছোছো করছে। দুপুরে খাওয়ার পর রাতে আর খাওয়া হয়নি। শোয়া থেকে উঠে বসে ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়। সকাল 9টা বেজে গেছে। এত সময় একটানা ঘুমিয়েছে ভেবেই অবাক হয়। এর আগে কোনো দিন বোধহয় এভাবে ঘুমায়নি। রাতে কয়েকবার করে ঘুম ভেঙে যায়, সেখানে গত রাতে একবারও ঘুম ভেঙেছিল। খাট থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করে পেছনে ঠেলে দেয়। রুমের দরজা জানালা সব খুলে দেয়। ব্যালকনি থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 20 মিনিট শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ক্রিম কালার 3/4 প্যান্ট পরে নেয়, গায়ে জড়ায় অ্যাশ কালার টি শার্ট। চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিয়ে ব্রাশ করে নেয়। ভেজা টাওয়েল আর প্যান্ট টি শার্ট ব্যালকনিতে মেলে দিয়ে আসে। বিছানা গুছিয়ে ফোনটা চার্জে লাগায়, এসি বন্ধ করে রুম থেকে বের হয়। করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় মায়ার রুম কোনটা। সিঁড়ির দিকে এগিয়ে যায়। নিচে নেমে এসে দেখে বাড়ির সবাই সোফায় বসে আছে। কপাল ব্রু কুচকে যায় আলবির। বাপ চাচার অফিস নেই নাকি আজ? অফিসে না গিয়ে সবাই এভাবে বসে আছে কেন? আলবিকে দেখে মান্তাসা বলে, বড় চাচ্চু এসে গেছে। সবাই আলবির দিকে তাকায়, মায়াও তাকায়। আলবি আর মায়া চোখাচোখি হয়। মায়ার চোখ মুখ মলিন শুকনো। রাতে হয়তো ঘুমায়নি। মায়া চোখ নামিয়ে নিচের
দিকে দৃষ্টি স্থির করে। হার্টবিট বেড়ে গেছে আবার, চিপচিপ করছে বুকের ভেতর, হাত কাঁপতে শুরু করে। নিজের রুমে চলে যেতে নিয়েছিল মায়া, আলতাফ মাহমুদ যেতে দেননি, জোর করে বসিয়ে রেখেছেন সোফায়। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, ঘুম শেষ হয়েছে তোমার? আলবির গম্ভীর। তাহলে বলো এখন কি যা বলার জন্য এসেছ? আলবি বুঝতে পারে সবাই ওর অপেক্ষায় বসে আছে। মায়ার দিকে তাকায় আবার, জড়সড় হয়ে বসে আছে, পরনে কালো রঙের 3 পিস, ওড়না দেওয়া রয়েছে মাথায়। মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়। আমি তো খেতে এসেছি, খিদে পেয়েছে, আম্মু খেতে দাও। হতভম্ব সবাই। যা করার জন্য দেশে এসেছ সেটা করতে বলেছি, নিজের কাজ শেষ করে গিয়ে খাও। তোমরা সবাই খেয়েছ? হ্যাঁ। একা একা খেলে, আমাকে ডাকলেও না। তুমি নিজেই তো গতকাল বললে তোমাকে যেন কেউ ডিস্টার্ব না করে, তাই তো ডাকিনি। আলবি ডাইনিং রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, খেয়ে তারপর আসছে। আলতাফ মাহমুদের গলার স্বর একটু জোরে হয়। আলবি নিজের কাজ শেষ করে তারপর গিয়ে খাও। খিদের ছোটে আমার পেটে হাতি ডান্স করছে, কথা বলার শক্তি নেই, খেয়ে আসছি। আলবি ডাইনিং রুমে ঢুকে যায়। সোফায় বসে থাকা সকলে একে অপরের মুখের দিকে তাকাতাকি করে। মায়া চোখ তোলে না আর। আলবির সামনে থেকে সরে যাওয়া একটু যেন স্বস্তি ফিরে পায়। আলবির আসলেই কেমন যেন লাগছে, বুকের ভেতর অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়। ঐশী রহমান ডাইনিং রুমে প্রবেশ করেন। আলবি চেয়ারে বসে আছে। আজ ছেলের পছন্দের অনেক কিছু রান্না করেছেন নিজের হাতে। মেহবুবা মেহেরও আলবির জন্য রান্না করেছেন। আলবি মায়ের মুখের দিকে তাকায়। ওনার মুখটা মায়ের মুখের চেয়েও বেশি মলিন হয়ে আছে। চোখে টলমলে পানি, চোখ দুটো ফোলা ফোলা লাল লাল। সারা রাত ঘুমায়নি নাকি? কান্নাও করেছে বোধ হয়। খাওয়া শুরু করো। মায়ের কথা শুনে প্লেটের দিকে তাকায় আলবি। ওর পছন্দের খাবার। আবার মায়ের মুখের দিকে তাকায়। ওর মা বোধ হয় এখনই কেঁদে দেবে। আলবি নিজের পাশে চেয়ারটা টেনে ওর মাকে হাত ধরে বসে। তুমি খেয়েছো আম্মা? ঐশী রহমান বলতে পারেন না, কথা বলতে গিয়ে বোধ হয় কেঁদে দেবেন। খাওনি তাই না? তবুও বলেন না কিছু, শুধু তাকিয়ে দেখেন ছেলেকে। আলবি চোখ নামিয়ে হাত ধুয়ে ভাত মাখায়। ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে, হা করো। ঐশী রহমান হা করেন। মাকে খাইয়ে দেয় আলবি। টুক করে ঐশী রহমান চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মায়ের চোখ মুছিয়ে দেয় নিজের হাতে। আবার গড়িয়ে পড়ে, আবার মুছিয়ে দেয়। দ্বিতীয়বার ভাত তুলে মায়ের মুখের সামনে ধরে ঐশী রহমান আলবির হাত ঘুরিয়ে ওর মুখের সামনে ধরে কান্না গিলে বলে, তুমি খাও। খাই আলবি। আবার ভাত মেখে মাকে খাইয়ে দেয়। একবার নিজে খায়, আবার মাকে খাওয়ায়। ঐশী রহমানের চোখ বেয়ে পানি পড়ে, গাল বেজে গেছে, চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। ভাতের সাথে সাথে কান্নাও গিলে খাচ্ছেন। চোখ দুটো ঝাপসা হয়ে যাওয়ায় ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। একটু পর পর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। তখনই আবার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। ডাইনিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে মা ছেলেকে কতক্ষণ দেখেন মেহবুবা মেহের। তারপর আবার ফিরে আসেন ডাইনিং রুম থেকে। খাওয়া শেষে আলবি ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ঐশী রহমান বেরিয়ে বেসিনে মুখ দিয়ে লম্বা শ্বাস টেনে টেনে নিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। এবার বলো। ওয়েট, আসছি আমি বলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। কোথায় যাচ্ছ? আসছি এখনই। চলে যায় আলবি চোখের আড়ালে। বহু কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে মাহির। আলবি আর নিজের পরিবারের উপর ওর রাগ অনেক আগে থেকে। এই পরিবারের একটা ভুল সিদ্ধান্ত আর আলবির করা কাজের জন্য ওর বোনকে ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। বারবার মানুষের কটু কথা, খোঁচা মারা কথা মুখ বুঝে সহ্য করেছে, যদিও এখন আর সহ্য করে না। আগে বোকা ছিল তাই চুপচাপ শুনতো আর একা একা কাঁদত। মাহির রাগ করে পরিবারের কারোর সাথে সেভাবে কথা বলে না। মাহির পুরো দোষ আলবিকেও দিতে পারে না, দোষটা ওর পরিবারের। তারা এরকম কিছু না করলে মায়াকে এত কষ্ট পেতে হতো না, আলবিকেও পরিবার ছেড়ে এতগুলো বছর বাইরে থাকতে হতো না। দিন শেষে দুজনেই ভালো থাকতো। আবেগের বশবর্তী হয়ে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে ওর পরিবার।
মায়ার দাদি নাহার বেগম বলেন, ও কি কাবিনের টাকা নেওয়ার জন্য রুমে গেল নাকি? সবাই তার দিকে তাকায়। হতে পারে মা। সবাই অপেক্ষা করছে আলবির ফিরে আসার। মায়া সোফা খামচে ধরে বসে রইল। এতকাল সবাই বলেছে জামাই থাকতেও জামাই ছাড়া, বিয়ে করে জামাই ফেলে রেখে চলে গেছি, দ্বিতীয়বার মুখটাও দেখিনি, আর আরও নানান রকম কথা। আর এখন বলবে ডিভোর্সি ট্যাগ লেগে যাবে আজ থেকে। বিয়ে হলো, সংসার হলো না। স্বামী ছিল কিন্তু স্বামীর ভালোবাসা ছিল না। বিয়ে হয়েছিল, আজ ডিভোর্সও হয়ে যাবে। মাঝখান থেকে এতগুলো বছর মানুষের খোঁচা সহ্য করলো শুধু। অবুঝ বয়সে বিয়েটা না হলে কি এমন ক্ষতি হতো? অন্তত বন্ধ দরজার ভেতরে রাতের আধারে ঘুমড়ে কাঁদতে হতো না এতকাল। অপেক্ষা করতো না একজনের ফিরে আসার। আজ ওর অপেক্ষা শেষ হয়েছে। যার অপেক্ষায় ছিল সে ফিরে এসেছে, কিন্তু ওকে ভালোবাসার জন্য নয়, ওর সাথে সংসার করার জন্য না, ওর থেকে মুক্তি পেতে, মুক্তি দিতে। কেন যেন ওর ভীষণ কষ্ট হচ্ছে। হবে না কেন? ভালোবেসেছিল তো। আলবি নিচে নেমে আসে। সবাই তাকায় ওর দিকে। এই ছেলে এমন ফিটফাট হয়ে এসেছে কেন? ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, এক হাতে ফোন, অন্য হাতের যে সানগ্লাস গোল গোল করে ঘুরাচ্ছে, চুলগুলো জেল দিয়ে সেট করা, সুন্দর লাগছে দেখতে। মায়া একবার তাকিয়ে চোখ নামিয়ে নেই। এই পুরুষটার হয়েও হয়নি। আলতাফ মাহমুদ আবার তাড়া দেন আলবিকে। আলবি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার একটা কাজ আছে বাইরে, কাজটা শেষ করে আসছি আগে বলে শীষ বাজাতে বাইরের দিকে এগিয়ে যায়। এখনও সানগ্লাসটা গোল গোল ঘুরাচ্ছে। আবারও বাড়ির সবাইকে অবাক বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। এবার আর নিজেকে শান্ত রাখতে পারে না মাহির। রাগে খুবই চেঁচিয়ে বলে, কি পেয়েছে ওর যা ইচ্ছা হবে তাই করবে। পুতুল পেয়েছে আমার বোনকে। তালাক দিলে দ্রুত দিয়ে দিক, আর যদি না দেয় তাহলে মায়ের সাথে সংসার করুক। আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে এখন। কোনটা করবে স্পষ্ট করে বলতে বলো ওকে, নয়তো ওকে ধরে কি মারবো আমি। মায়া সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি সংসার করব না তার সাথে, কোনোভাবেই না। তালাক দিতে এসেছে, তালাক দিয়ে দিতে বলো বলে হন করে হেঁটে এগিয়ে যায় সিঁড়ির দিকে। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।